ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন অভিযোগ করেছেন জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে দেশে রাজনৈতিক যুদ্ধের পরিকল্পনা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের বাছাই দেখে এমনটাই প্রতীয়মান হয়। অন্যদিকে রিপাবলিকান সেনেটর র্যান্ড পল বলেছেন, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে ট্রাম্পের সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা সমর্থন করবেন না তিনি। এর মাধ্যমে মানুষের অধিকার খর্ব হতে পারে বলে আশঙ্কা করছেন সেনেটর পল। রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। MSNBC-কে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মনোনীত অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও বিতর্কের ঊর্ধ্বে নন। রাস্কিন বলেন, প্যাম বন্ডি 2020 সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানকারীদের একজন। ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে টেলিভিশনে এমন মিথ্যা দাবি করে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসা প্যাম বন্ডি জাস্টিস ডিপার্টমেন্টকে ট্রাম্পের ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন এমন আশঙ্কার কথাও জানান রাস্কিন। রাস্কিন বলেন, দেশের জন্য কোনো ইতিবাচক পরিকল্পনা নিয়ে নির্বাচিত হননি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারের দায়িত্ব নিতে যাওয়া রিপাবলিকান সেনেটর র্যান্ড পল বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পক্ষে তিনি, তবে এজন্য সামরিক বাহিনী ব্যবহারের বিপক্ষে। সামরিক বাহিনীকে ব্যবহার করলে মানুষের অধিকার খর্ব হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করেন র্যান্ড পল। অন্যদিকে সমালোচনার মুখে অ্যাটর্নি জেনারেলের পদের মনোনয়ন থেকে ম্যাট গেটস নাম প্রত্যাহারের পর ক্যাপিটল হিলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডিফেন্স সেক্রেটারি হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া পিট হেগসেথ। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। পাশাপাশি সামরিক বাহিনীর নারী সদস্যদের যুদ্ধে অংশ নেওয়া উচিত নয় হেগসেথের এমন মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইকি শেরিল প্রশ্ন রাখেন, হেগসেথের মতো বিতর্কিত ব্যক্তিকেই কেন ট্রাম্পের বেছে নিতে হলো? নির্বাচন ঘিরে আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সাইবার হামলা চালিয়েছে চায়না। বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন সেনেটর মার্ক ওয়ার্নার। CNN-এর বিশ্লেষক ডেভিড সেনগার জানান, প্রায় 1 বছর ধরে গোপনে অপকর্ম চালিয়ে আসছে চাইনিজ হ্যাকাররা। গুপ্তচর বৃত্তির উদ্বেগ ঘিরে আগামী 4 ডিসেম্বর সেনেটরদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংবেদনশীল নানা তথ্য চুরি করতে অক্টোবর থেকে একাধিক টেলিযোগাযোগ সংস্থায় নিয়মিত হামলা চালাচ্ছে চায়না সরকারের মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী। দুর্বল নেটওয়ার্ক ভেদ করে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের মোবাইলে ঘাটাঘাটি করছে হ্যাকাররা। ফোন কল ও মেসেজিং এর রেকর্ডও চলে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে। CNN-এর সাইবার সিকিউরিটি রিপোর্টার শন লিনগাস বলছেন, এমনকি তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। AT&T, ভেরাইজন এবং টি-মোবাইলের মতো টেলিকম কোম্পানিগুলোকে লক্ষ্য করে এই সাইবার হামলা করছে হ্যাকাররা। FBI এর অনুসন্ধানে তাদের হামলায় প্রায় 150 ভুক্তভোগীর বেশিরভাগই ওয়াশিংটন ডিসির। ফলে নিরাপত্তা উদ্বেগে গত শুক্রবার টেলিকম প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান সহ নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা। বৈঠকে চায়নার এই হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সাইবার হামলা বলে উল্লেখ করেন US সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার মার্ক ওয়ার্নার। এ সময় সাইবার নিরাপত্তায় নানা রকম পরামর্শ দেন বিশেষজ্ঞরা। CNN-এর আরেক বিশ্লেষক ডেভিড সেনগার জানান, বিষয়টি বুঝে ওঠারও প্রায় 1 বছর আগে থেকে চাইনিজ হ্যাকাররা তাদের অপকর্ম চালিয়ে আসছে। ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগে আগামী মাসের 4 তারিখে সেনেটরদের একটি বৈঠক আহ্বান করা হয়েছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে নিউ ইয়র্কে 3য় US BCCI এক্সপোর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন পুরানো উদ্যোক্তা এবং ব্যবসায়ীদেরকে ব্যাংক, বিমা সহ নানা রকম সেবা ও সহায়তা দেওয়া হচ্ছে। এই আয়োজনে বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির সদস্যরা অংশ নিচ্ছেন।
বাংলাদেশি কমিউনিটির কয়েকজন সফল পেশাদার নিজেদের অভিজ্ঞতার আলোকে নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তার জন্য আয়োজন করেছেন USBCCI এক্সপো। শনিবার নিউ ইয়র্কের কুইন্সের হোটেল ম্যারিয়টে তৃতীয়বারের মতো এই আয়োজন করেছেন US বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই এক্সপো দেখতে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন কমিউনিটি অংশ নেয় বাংলাদেশি আমেরিকানদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। আমরা আমাদের মেইন ফোকাস হলো বিজনেস সাপোর্ট নিয়ে কাজ করা আছে। আমরা হয়তো বা লট অফ থিংকের সাথে নাই, কিন্তু আমরা কমিউনিটি সাপোর্টের জন্য আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্মল বিজনেস ওনারদেরকে হেল্প করার জন্য এবং আমাদের বাংলাদেশি কমিউনিটিকে হেল্প করার জন্য। আমরা বাংলাদেশি কমিউনিটিকে চাই যে রিসোর্সগুলো সব যা রিসোর্স লাগে একটা বিজনেস সাকসেসফুলি রান করার জন্য এখানে এসে পেয়ে যাবে। বাংলাদেশি কমিউনিটির পেশাগত সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছে সাধারণ মানুষ। এক্সপোর বিশাল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে অন্যদেরকে ইতিবাচক ধারণা দেবে বলেও মনে করেন তারা। I believe that they bring a lot of information. A lot of different companies may need to see what you have to offer. These kind of events are a great opportunity to network, and in fact, the reason I'm here because I had the distinct honor and luck to meet with one of your leading Bangladeshi entrepreneurs called. I think that we're going to continue growing. It's a growing community in New York. We feel very proud because they are truly becoming the what we say in America, the melting pot. You know, that they become part of the stream of the American life. ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দরকারি এই এক্সপোর আয়োজন দেখতে এসে নিজের মুগ্ধতার কথা জানান গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং সিইও মার্ক জেফি। This is marvelous. I feel that the bringing together of these startups and small businesses under the auspices of the US Bangladesh Chamber of Commerce. দলমত নির্বিশেষে বিভিন্ন কমিউনিটির ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতার জন্য এই ধরনের আয়োজনে আসা জরুরি বলে মনে করেন নিউ ইয়র্কের অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি। What this expo holds the potential for is to show businesses and entrepreneurs from every background how they can achieve the kind of success that we've seen in many of the businesses here. These are lessons that don't need to only be held within the Bangladeshi community, and what's so exciting about this expo is that it is the first. এক্সপোতে অংশগ্রহণ করেছে 40টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। 5টি বাংলাদেশি প্রতিষ্ঠানও অংশ নিয়েছে ব্যবসায়িক পরিসর বৃদ্ধি করতে। বাংলাদেশি ব্র্যান্ড প্রতিষ্ঠায় এক্সপোর এই আয়োজন অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। স্মল বিজনেস পরিচালনার জন্য যে কমপ্লেন্সগুলো আছে এগুলো থেকে দেখা যাচ্ছে অনেক তথ্য এখান থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা আয়োজক আছে তারা সেই ধরনের যেগুলো আমাদের কমিউনিটির জন্য বা স্মল বিজনেসের জন্য দরকার সেই কোম্পানিগুলোকেও কিন্তু এখানে ইনভাইট করছে। যেখানে কানেকশনগুলো হচ্ছে, নেটওয়ার্কিং হচ্ছে, দ্য ক্যাপিটাল ফান্ডিং প্লাস দ্য সাপ্লাই চেন এখানে যে দেখতে পাচ্ছি আমি এখানে, দ্যাটস ডেফিনেটলি ভেরি হেল্পফুল স্পেশালি ফর আউটসোর্সিং স্টাফ টু বাংলাদেশ। আন্ডার দিস কাইন্ড অফ অপরচুনিটি আমরা একটা আমব্রেলার নিচে বাংলাদেশের প্রবাসীদেরকে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমেরিকার মেইন স্ট্রিম কর্পোরেশনগুলো এখানে আসে। এই যে আমাদের একটা যোগসূত্রের অপরচুনিটি। এক্সপোর সফল আয়োজন আগামী দিনে আরও বড় পরিসরে আয়োজনে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন আয়োজকরা। একজন তরুণ উদ্যমী উদ্যোক্তার জন্য আজকের এক্সপোর আয়োজন অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তা হিসেবে ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পেয়ে থাকবেন এই এক্সপো থেকে। সরকারের আত্মবিশ্বাস ধ্বংস করতে সম্ভাব্য সবকিছুই করবেন পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন আশঙ্কা করছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। রবিবার MSNBCকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ক্যাবিনেটে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে শতভাগ আনুগত্যের বিষয়টি ট্রাম্পের বিবেচনায় ছিল। জনগণ কি মনে করছে ট্রাম্পের কাছে সেটা গুরুত্ব পায়নি বলেও মনে করেন বিল ক্লিন্টন। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে উপস্থিত হওয়ার পাশাপাশি কামালা হ্যারিসের পুরো ক্যাম্পেইন জুড়েই সরব উপস্থিতি ছিলেন ক্লিন্টন দম্পতি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনায় মুখর থেকেছেন পুরোটা সময়। ট্রাম্প নির্বাচিত হওয়ার পরও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মনে করেন আগামী প্রেসিডেন্ট দেশের সরকার ব্যবস্থাপনা এবং এর সাথে জড়িতদের আত্মবিশ্বাস পুরো ভেঙে দেবেন। MSNBCকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, গতবার পপুলার ভোটে পিছিয়ে থাকলেও এবার পপুলার এবং ইলেকটোরাল কলেজ ভোটেও জয় পেয়েছেন ট্রাম্প। ঐক্যমতের ভিত্তিতে গণতন্ত্র এবং অর্থনীতিকে এগিয়ে নেয়ার পরিবর্তে সমাজকে বিভক্ত করার কাজ করবেন তিনি।
ট্রাম্পের ক্যাবিনেটের কঠোর সমালোচনা করে ক্লিন্টন বলছেন, যারা তার সব কথায় সায় দেবে এমন শতভাগ অনুগতদেরই নিয়োগ দিয়েছেন ট্রাম্প। কোনো কিছু না জেনে রাজনীতিতে নিজেকে প্রমাণ করতে চাওয়ার প্রবণতা দেশের গণতন্ত্রের জন্য সমস্যা বলেও মনে করেন ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ। আগামী ৫ই জানুয়ারি থেকে ম্যানহাটনে যানজট টোল আরোপের ঘোষণার সাথে একমত নন ডেমোক্রেটিক কাউন্সিলম্যান জাস্টিন ব্র্যানন। তিনি মনে করেন এই বিষয়টিকে আগামী নির্বাচনে গভর্নর ক্যাথি হোকুলের বিরুদ্ধে ব্যবহার করতে চাইবেন রিপাবলিকানরা। রবিবার সিবিএস নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, এর ফলে ম্যানহাটনের ব্যবসা বাণিজ্য থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। ৫ জানুয়ারি থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনের 60 স্ট্রিটে প্রবেশ করতে হলে $9 যানজট টোল গুনতে হবে গাড়ি চালকদের। নিউ ইয়র্কের গভর্নরের প্রস্তাবিত এই বিলে এরই মধ্যে স্বাক্ষর করেছে ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন। তবে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ফাইন্যান্স চেয়ার জাস্টিন ব্র্যানন যানজট টোল আদায়ের পক্ষে নন বলে জানান। কোভিড মহামারীর পর অনেকে ম্যানহাটন থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। নতুন এই টোলের ফলে ম্যানহাটনের ব্যবসা বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ডিস্ট্রিক্ট 43-এর এই কাউন্সিলম্যান। ১২০ বছরের পুরনো এমটি এর জন্য প্রয়োজন $15 বিলিয়ন আর্থিক সহায়তা। তবে যানজট টোলের চেয়ে এমটি এর অব্যবস্থাপনা দূর করাই বেশি প্রয়োজন বলেও মনে করছেন তিনি। নগরবাসীর ওপর বাড়তি চাপের কথা বলে ৫ জুন গভর্নর ক্যাথি হোকুল যানজট টোল স্থগিত করলেও নির্বাচনের পর তিনি আবার এটি ফিরিয়ে এনেছেন। নির্বাচনের ভোটের কথা ভেবে এটি তিনি করেছেন এমন অভিযোগ থাকলেও তা অস্বীকার করছেন ব্র্যানন। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টোলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আগামী নির্বাচনে হুকুলের বিরুদ্ধে রিপাবলিকানরা যানজট টোলকে ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করবেন বলেও মনে করেন ব্র্যানন। নিউ ইয়র্কে ৮৮,০০০ পরিবারের বাসস্থানের জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষেরা সিটি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। নিউ ইয়র্কের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী আগামী নির্বাচনে সিটি কন্ট্রোলার পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করবেন বলেও জানান তিনি। দেশের প্রথম ট্রান্সজেন্ডার কংগ্রেসওম্যান ইলেক্ট সারা ম্যাকব্রাইড বলেছেন, কংগ্রেসে টয়লেট ব্যবহার করা নিয়ে কথা বলতে তিনি নির্বাচিত হননি। পুরুষ থেকে নারীতে রূপান্তর হওয়া কেউ কংগ্রেসে নারীর টয়লেট ব্যবহার করা নিয়ে রিপাবলিকান কংগ্রেসওম্যান ন্যান্সি মেইসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেছেন। ডেলওয়ারের এই ডেমোক্রেট জানান, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালেও জনস্বার্থ রক্ষায় তারা সোচ্চার থাকবেন। এদিকে অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইলেক্ট ইয়াসমিন আনসারি জানিয়েছেন, দেশের চলমান সংকট নিরসনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ করার দিকেই মনোযোগী থাকবেন ডেমোক্রেটরা। ডেলাওয়ারের ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান ইলেক্ট সারাহ ম্যাকব্রাইড নির্বাচিত হয়ে রীতিমতো ইতিহাস গড়েছেন। সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে ডেমোক্রেটদের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে। কংগ্রেসের টয়লেট ব্যবহার করা নিয়ে সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান কংগ্রেসওম্যান ন্যান্সি মেইসের বক্তব্যের প্রতিক্রিয়ায় সারা ম্যাকব্রাইড বলেন, টয়লেট নিয়ে কথা বলতে তিনি কংগ্রেসে আসেননি। টয়লেট ব্যবহার নিয়ে রিপাবলিকানদের এই বিতর্ক দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি। ডেমোক্রেটিক এই আইন প্রণেতা জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়াও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কর্মজীবীদের জীবনমান সহজ করতে কাজ করবেন তিনি। বাইডেন হ্যারিস প্রশাসন গত 4 বছরে স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষকে যে ধরনের সহায়তা দিয়েছে, আগামীতেও সেটি অব্যাহত রাখতে হাউসের দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে কাজ করার কথা জানান সারাহ ম্যাকব্রাইড। সিবিএস নিউজের জরিপ অনুযায়ী দেশের 86% নাগরিক মনে করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্রেটদের কাজ করা উচিত দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে। এদিকে নির্বাচনে ডেমোক্রেটদের ভরাডুবি হলেও অ্যারিজোনার 3rd ডিস্ট্রিক্টে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী ইয়াসমিন আনসারি। নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, অর্থনীতি দেশের মূল সংকট হলেও ডেমোক্রেটরা এই বিষয়ের চেয়ে অন্য বিষয়গুলো নিয়ে বেশি সোচ্চার ছিল। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে 2016 সালের নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং যেখানে 40% ছিল, 2024 সালের নির্বাচনের পর সেটি বেড়ে দাঁড়িয়েছে 53%। এই প্রসঙ্গে ইয়াসমিন আনসারি বলেন, 2020 সালের নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্পের ভূমিকা দেশের মানুষকে মনে করিয়ে দিতে ব্যর্থ হয়েছে ডেমোক্রেটরা।
ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে করণীয় নিয়েই ডেমোক্রেটদের বেশি মনোযোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন অ্যারিজোনার এই ডেমোক্রেটিক আইন প্রণেতা। জর্জিয়ার কোনিয়ার্সে বায়োল্যাব প্ল্যান্টে আগুন লাগার কারণ হিসেবে প্ল্যান্টের গুদামে থাকা রাসায়নিকের ওপর অতিরিক্ত তাপকে দায়ী করা হয়েছে। গত 29 সেপ্টেম্বর বায়োল্যাব প্ল্যান্টে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শুক্রবার প্রকাশ করেছে ইউএস কেমিক্যাল সেফটি বোর্ড সিএসবি। প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত তাপের কারণে দ্রুত আগুন লাগে এবং এর বিষাক্ত ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। এছাড়া ধোঁয়ার ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের মতো রাসায়নিক উপাদান পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। জর্জিয়ার বায়োল্যাব প্ল্যান্ট থেকে মিনিট দূরত্বে অবস্থিত টায়ার শপের একজন টেকনিশিয়ান বর্ণনা দিয়েছেন সেদিনের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনার। এমন বিশাল আগুনের শিখা তিনি এর আগে কখনো দেখেননি। বায়োল্যাব প্ল্যান্টের রাসায়নিক বিস্ফোরণ নিয়ে শুক্রবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউএস কেমিক্যাল সেফটি বোর্ড সিএসবি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় বায়োল্যাবের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে ধোঁয়া বাড়তে থাকায় তারা সাহায্যের জন্য 911-এ ফোন করেন। জরুরি সহায়তা এসে পৌঁছালেও তদন্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন কোনিয়ার্স কর্তৃপক্ষের অবহেলার কারণে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ার 1 ঘন্টা পেরিয়ে গেলেও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়নি। তদন্ত কর্মকর্তারা বিষাক্ত আগুনের ধোঁয়ায় অন্তত 3 ধরনের রাসায়নিকের উপস্থিতি থাকার দাবি করেছেন, যার মধ্যে রয়েছে ক্লোরাইন এবং হাইড্রোজেন ক্লোরাইডের মতো রাসায়নিক উপাদান। ওই ঘটনার পরবর্তী 3 দিন বাতাসে উচ্চ মাত্রায় ক্লোরাইন এবং হাইড্রোজেন ক্লোরাইড পাওয়া যায়। বায়োল্যাবের একজন মুখপাত্র প্রকাশিত একটি বিবৃতিতে বলেন, বায়োল্যাব দায়িত্বশীলভাবে নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে সবসময় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সিএসবির তদন্ত কাজে সহযোগিতা করবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন বায়োল্যাবের ক্ষতিগ্রস্ত প্ল্যান্টের ধ্বংসাবশেষগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে। তারা এই অঞ্চলে এ ধরনের ক্ষতিকারক পদার্থের ব্যবসা বন্ধের দাবি তোলেন। সিএসবি আগুন লাগার বিষয়ে আরও তথ্য খুঁজে পেতে তদন্ত অব্যাহত রেখেছে। এদিকে 29 সেপ্টেম্বর বায়োল্যাবের ওই অগ্নিকাণ্ডের জেরে আশেপাশের কমিউনিটির প্রায় 17,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এছাড়া রকডেল কাউন্টির 90,000 বাসিন্দাদের জন্য শেল্টার ইন প্লেস অ্যাডভাইজরি জারি করা হয়। দেশের কয়েকটি সুপার শপে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এআই নিয়ন্ত্রিত বাজারের ঝুড়ি, কেইপার কার্ড, স্বয়ংক্রিয় চাকা, ডিজিটাল স্ক্রিন, স্ক্যানিং মেশিন ও জিপিএস এর মতো আরও নানা রকম ফিচার যুক্ত করা হয়েছে এই কার্টে। কেনাকাটায় ক্রেতাদের সাহায্য করার পাশাপাশি সময়ও বাঁচাবে এই ডিজিটাল ঝুড়ি। সুপার শপে কেনাকাটায় ক্রেতাদের অন্যতম সহযোগী শপিং কার্ট। দোকানের বাইরে সারি দেওয়া এসব ঝুড়িগুলো এখন আর কেবল পণ্য বহনের জন্য নয়, বরং ক্রেতাদের জন্য বাড়তি কিছু সুবিধা যোগ করছে এসব স্মার্ট ঝুড়িগুলো। দেশের সীমিত কিছু সুপার শপে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই সুবিধা। ক্যান্সাস সিটির প্রাইস চপারে গিয়ে দেখা মিলল এই স্মার্ট কার্টের। ডিজিটাল স্ক্রিন ও জিপিএস এর সাথে কার্টটিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ঝুড়িটি স্বয়ংক্রিয় চাকার সাহায্যে চলতে পারায় সুপার শপের ভেতরে চলাফেরায় কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না নতুন ক্রেতাদের। এছাড়া কম্পিউটার ভিশন টেকনোলজির মাধ্যমে সুপার শপের আনাচে কানাচে থেকে প্রয়োজনীয় পণ্য সহজেই খুঁজে বের করতে পারছেন ব্যবহারকারীরা। বিভিন্ন সেন্সরের সাহায্যে পণ্যের ওজন এবং দাম সম্পর্কেও সঠিক ধারণা পাওয়া যাচ্ছে। এতে করে ফল, সবজি কিংবা মুদি বাজারের ক্ষেত্রে ওজন নিয়ে আর বাড়তি চিন্তা করতে হচ্ছে না ক্রেতাদের। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হলো দ্রুত দাম পরিশোধের প্রক্রিয়া। দীর্ঘ চেকআউট লাইন এড়িয়ে কার্টের ইন্টারফেসেই এখন লেনদেন করা যাবে মাত্র কয়েক সেকেন্ডে। তবে শপিং কার্টের এই আধুনিক অবস্থায় আসতে পেরিয়ে গেছে প্রায় 100 বছর। এরপর ক্রমেই এর জনপ্রিয়তা বাড়তে থাকায় ক্রেতাদের সুবিধার্থে কার্টের ব্যবহারও বাড়াতে থাকে সুপার শপগুলো। সময়ের পরিক্রমায় এর আধুনিকায়নের কাজ শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। 2016 সালের দিকে প্রথম ডিজিটাল কার্ড তৈরি করে কেইপার কার্ড। 2021 সালে $350 মিলিয়ন বিনিময়ে মালিকানা হাত বদল হলে ইনস্টাকার্টের হাত ধরে এতে যুক্ত হতে থাকে আরও নানা রকম প্রযুক্তি। কেনাকাটায় আমূল পরিবর্তন আনতে দেশের সব অঞ্চলেই ধীরে ধীরে প্রযুক্তিটি ছড়িয়ে দেওয়ার আশা নির্মাতা প্রতিষ্ঠানটির। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।